প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো গর্ভবতী মায়েদের যত্ন নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আবিদা সুলতানা 1964 সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদেরকেও ধন্যবাদ। ম্যাম, গর্ভবতী মায়েদের গর্ভাবস্থা ধারণের আগে থেকেই কি আসলে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন কিনা? যখন কেউ সিদ্ধান্ত নেয় যে আমরা বাচ্চা নিব, তখন কিছু কিছু জিনিস মানে খাদ্যাভ্যাস পরিবর্তন, তারপরে শারীরিক একটু চলাফেরা করার গতিটা বাড়াতে হবে যাতে ওজনটা ঠিক থাকে। এবং আমরা অনেক সময় বলি আমরা ফলিক অ্যাসিডও দিয়ে থাকি। এটা যে ফলিক অ্যাসিড খেলে বডির সেলগুলার সেল ডিভিশনগুলো বাড়বে, ডিম্বাণুগুলার একটু ভালো হবে, ডিম্বাণুগুলার ফলিকুলগুলার একটু সাইজ বাড়বে। এই জন্য আমরা আগে থেকে যারা সচেতন তাদেরকে বলে থাকি। বেশিরভাগ লোকই এটা চিন্তা করে না, যারা মানে ওভার সচেতন বলতে গেলে আমাদের দেশে, তারাই আসে ডাক্তারের কাছে। আমি অনেক সময় পাই আসে বলে প্রিকনসেপশনাল কাউন্সেলিং করতে আসছি ম্যাডাম, কি কি লাগবে। তখন হয়তো আমরা বলি যে এইভাবে চলাফেরা করেন, বা মেন্টাল একটা পিস থাকতে হবে। সবসময় যদি অ্যাংজাইটি টেনশনে থাকেন তখন দেখা যাবে যে কনসিভই হবে না। এরকম কিছু পরামর্শ আমরা দিয়ে থাকেন ইউজুয়ালি। আচ্ছা, তো গর্ভধারণের পর থেকে একজন মায়ের জীবনযাত্রার যে মান সেটি কি ধরনের হওয়া প্রয়োজন? তো প্রথমে আপনি যদি খাদ্যাভ্যাস সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দেন, কারণ অনেকেই আছেন যে গর্ভধারণের পরে বেশ কিছু ফল, যেমন আনারস তার মধ্যে অন্যতম, এই ধরনের ফল কিংবা টক যে কোনো ফল, এটি অনেকেই অ্যাভয়েড করেন। তো সেটি আসলে কতটা যুক্তিযুক্ত এবং কি খাওয়া যাবে না বা যাবে? আনারস, পেঁপে, তারপরে এখন বলছে গাজর, মানে এগুলোতে যেগুলোতে বেশি পরিমাণে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে অতিরিক্ত, এগুলা সাধারণত দেখা যায় যে অনেক সময় অবসানের কারণ হয়ে দাঁড়ায়। এটা অনেক আগে থেকে এটা মানে এম্পেরিক্যালি সবাই এটা মানতো আগেকার মারা। এই জন্য আমরাও এখনও বলে থাকি এটা না খাওয়াই ভালো। খেলে যে সবসময় খারাপ কিছু হবে এমন কিছু না, কিন্তু টক জাতীয় অন্য ফলগুলো খেতে পারে, আমরা, পেয়ারা, বড়ই, এগুলোতে কোনো অসুবিধা নাই। আর এগুলোতে যে খুব অসুবিধা আছে তা না, কিন্তু আমরা একটু অ্যাভয়েড করতে বলি। তাছাড়া খাদ্যাভ্যাসে যেমন আমাদের প্রতিদিনের খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো প্রতিবেলাতেই থাকতে হবে, এবং একটা ব্যালেন্স ডায়েট থাকতে হবে। মিনিমাম 2000 কিলো ক্যালোরি বা 2000 to 2000 মানে 25,000 মানে 2500 আর কি, 2000 থেকে 2500 কিলো ক্যালোরি পর্যন্ত খেলে একটা মায়ের জন্য ভালো। এর চেয়ে কম খেলে মায়ের স্বাস্থ্যটা সাধারণত রক্ষা হয় না। আমরা অনেক সময় এই জন্য অনেক মারা খেতে পারে না, অ্যানোরেক্সিয়া, নসিয়া হয়, ওদেরকে আমরা সেভাবে ওষুধ দিয়ে থাকি। দেখা যায় যে এই ওষুধগুলোতে তাদের এই ভমিটিং টেন্ডেন্সি বা খেতে পারছে না, এই জিনিসটা কমে, তখন তারা খেতে পারে। এই খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা এভাবে 3 বেলাটা ডায়েট খেতে হবে। মাঝখানে 12টার দিকে একবার একটু খেতে পারে হালকা, এবং বিকালের দিকে 4টা, 4:30টার দিকে একটা হালকা খাবার খেতে পারে। আর যারা ডায়াবেটিক মাদার তাদের ক্ষেত্রে আবার অন্যরকম, তাদের ক্ষেত্রে ওই তার ব্লাড সুগারের উপর নির্ভর করে খেতে হবে। যারা আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত আছেন তাদের গর্ভাবস্থায় আসলে কি অন্য কোনো ব্যতিক্রম কিছু হয় কিনা? হ্যাঁ, গর্ভাবস্থায় অবশ্যই ব্যতিক্রম হয়। গর্ভাবস্থায় আমরা কার্বোহাইড্রেটের পরিমাণটা অন্যদেরকে এবার বলি বেশি খেতে, কিন্তু ওনাদেরকে বলি আপনি কার্বোহাইড্রেটের পরিমাণটা কম খাবেন, সঙ্গে ফলমূল, শাকসবজি, গ্রিন ভেজিটেবল যেগুলো সেগুলো বেশি খাবেন। ডিমটা বলি খেতে, একটা ফল থাকবে, কিন্তু মিষ্টি ফল খেলে সেটা পরিমাণ মতো খেতে হবে। যেমন একটা কলা খেলে বড় কলা পুরাটা না খেয়ে অর্ধেক খাবে, ছোট কলা হলে একটা খেতে পারে, পেয়ারা খেতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার মাছ মাংসটা খেতে পারবে পরিমাণ মতো, কারণ মাছ মাংস না খেলে তো বডিতে গ্রোথ হওয়াটা খুবই একটু অস্বাভাবিক। সেই জন্য আমরা কার্বোহাইড্রেট, ফ্যাট সব কিছু পরিমাণ মতো খাবো, সঙ্গে আমরা
প্রোটিনটা আর শাকসবজিটা ঠিকমতো খাবো। কর্মজীবী মায়েরা তারা কর্মক্ষেত্রে যেতে পারবেন কিনা, স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন কিনা ফার্স্ট প্রেগন্যান্সির ক্ষেত্রে, তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে? সে অবশ্যই প্রথমে একটা অ্যান্টিনেটাল চেক আপ করাবে, ডাক্তারকে দেখাবে, তার কি কি প্রবলেম, সেই প্রবলেমগুলা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী সে চলবে। যেই প্রবলেমে সেখানে সে যে ধরা পড়েছে যে ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিসের মাত্রাটা কতটুকু, হ্যাঁ, যদি কম থাকে তাহলে হয়তো দেখা যায় একটা ওষুধের উপরেই চলবে। আমরা প্রেগনেন্সিতে আবার সব ধরনের ওষুধও দেওয়া যায় না। হ্যাঁ, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টগুলো প্রেগনেন্সিতে বেশিরভাগই কন্ট্রা ইন্ডিকেটেড। মেটফরমিনটা আমরা এখন মাঝে মাঝে দিয়ে থাকি, কারণ মেটফরমিনটাতে তেমন কোনো ইফেক্ট হয় না বেবির উপরে। দেওয়া হয় যাদের খুব অল্প থাকে, 8-9 মধ্যে থাকে, তাদের দেখা যায় যে আমরা মেটফরমিনই দিয়ে থাকি। আর যাদের তার চেয়ে বেশি থাকে আমরা সরাসরি নিজেরা না দিয়ে আমি ডায়াবেটিক এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠিয়ে দিই, ওনারা ইনসুলিনটা অ্যাডজাস্ট করে দেয়। ইনসুলিনটা অ্যাডজাস্ট ওনারা করে দিল, পরে আমার কাছে যখন আসে আমি তখন বলে দিই যে কর্মজীবী মা যারা, তাদেরকে বিশেষভাবে যে আপনার সঙ্গে ইনসুলিন নিয়ে যাবেন, অবশ্যই আগে ব্লাড সুগারটা করে দেখে সেই অনুযায়ী খাবার খাবেন। এভাবে কয়েকদিন করতে করতে ওনারা নিজেরাই বুঝে যায় যে কতটুকু খাবার খেলে ব্লাড সুগার কতটুকু হবে, অফিস করতে পারবে। অবশ্যই সে যদি অতিরিক্ত অসুস্থ না হয়, তার ব্লিডিং না হয়, তাহলে এতদিন তো মানুষ কাজ না করে থাকবে না, তাই সে কাজ করবে। সে ডায়াবেটিক হোক আর নন ডায়াবেটিক হোক, কর্মক্ষেত্রে সে যেতে পারবে। শুধু একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন ভারী জিনিস না উঠায়, বা রাস্তাঘাটে ঝাঁকি লাগে। আমাদের অনেক খারাপ ট্রান্সপোর্ট সিস্টেমে অনেক বাজে অবস্থা আছে, এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রেই অনেকেই আছেন যারা আসলে দীর্ঘমেয়াদী বেশ কিছু চিকিৎসার ভেতর দিয়ে যান এবং অনেক ধরনের মেডিকেশন নেবার টেন্ডেন্সি অনেকের এমনিতেই থাকে, অনেকে প্রয়োজন বোধে আসলে সেটি গ্রহণ করছেন। তো আপনি বলছিলেন যত্রতত্র মেডিকেশন আসলে ডিউরিং প্রেগনেন্সি আমরা ইউজুয়ালি ইনহিবিট করে থাকি। তো এক্ষেত্রে কোন ধরনের ওষুধগুলো একেবারেই নিষিদ্ধ আছে এবং আপনি কি উপদেশ দিতে চাইবেন যে যত্রতত্র মেডিকেশন আসলে ভয়ানক হতে পারে কিনা? হ্যাঁ, যত্রতত্র মেডিকেশন তো অবশ্যই ভয়ানক হতে পারে। যেমন যখন প্রথম 12 উইকসে আমরা যে অর্গানোজেনেসিস হয়, এই সময়টা সব ধরনের ওষুধ খাওয়া যায় না। হ্যাঁ, যেমন ধরেন আপনার ওরাল হাইপোগ্লাইসেমিক যে ইয়েগুলো আছে, মানে অন্য অন্য ওষুধগুলো আছে, ওইগুলো আমরা সাধারণত নিষেধ করি। তারপরে অনেকের আছে আছে আপনার রিউমেটিক আর্থ্রাইটিস বা এই ধরনের ওষুধ আছে, তাদের অনেকে মেথোট্রেক্সেট খায়, অনেকে অ্যান্টিসাইকোটিক ওষুধ খায়। এগুলো আমরা একেবারেই নিষেধ করি, একেবারেই কন্ট্রা ইন্ডিকেটেড। তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় এই ব্যথা এই সামলানো বা এই ওষুধগুলা। অনেকে অ্যান্টিসাইকোটিক যারা খায় তারা মাঝে মাঝে পাগলের মতো করে, তাদের ক্ষেত্রে আসলে আমরা একটুখানি অসুবিধার মধ্যে পড়ে যাই। তখন মানে আমরা হালকা কোনো ওষুধ যেটা দিলে তার একটু ঘুম আসে বা তার একটু দেওয়ার চেষ্টা করি আর কি। অবশ্যই এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন আছে। অবশ্যই মানে এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শের প্রয়োজন আছে, এবং সে যে শুধু গাইনোকোলজিস্টকে দেখাবে তা না। অনেকে আছে, অনেকে ফ্যাটি লিভার আছে গ্রেড 2 বা ইয়ে, তখন আমি হেপাটোলজিস্টের কাছে পাঠিয়ে দিই। অনেকের আইবিএস আছে, যে আমার প্রেগনেন্সির সাথে এটা অন্য কি ওষুধ যাবে সেটা আপনারা ঠিক করে দেন। তখন মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচের মাধ্যমে তাদের অন্য কোনো ডিজিজ থাকে, তখন আসলে এটা মাল্টিডিসিপ্লিনারি চলে যায়। একেবারেই চমৎকার। কোন ধরনের ওষুধগুলো গ্রহণ সম্ভব কিংবা চিকিৎসকের পরামর্শ প্রয়োজন আছে ক্ষেত্রে একটু জানাবেন। যে গর্ভাবস্থায় আপনি বলছিলেন যে ভারী কাজ করবার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই নিষেধাজ্ঞা থাকে, তবে একেবারেই কর্মহীনভাবে যে দিনরাত পার করা এইরকম একটা কনসেপ্টও কিন্তু অনেকের ভেতরে আছে। তো আপনি কি বলবেন যে আমাদের দৈনন্দিন যে কাজকর্ম প্রতিদিনের জীবনে সেটি করবার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা, বা কত দূর পর্যন্ত একজন মা কাজ করতে পারবেন? দৈনন্দিন কাজকর্ম সবাই করতে পারবে নর্মাল প্রেগনেন্সিতে। তার কোনো যদি হাই রিস্ক প্রেগনেন্সি হয়, যে টুইন প্রেগনেন্সি হলো বা তার প্লাসেন্টা প্রিভিয়া হলো, বা কোনো কারণে তার প্লাসেন্টাটা যে ঠিকমতো ইয়ে হলো না, মানে অ্যাটাচমেন্টটা ঠিকমতো হলো না, এক সাইডে একটু ফাঁক থাকে, অনেক সময় ওইখানে হেমোরেজ হয়, হেমোরেজ হয়ে পরে এটা বারবার ব্লিডিং হয়। এই যে বারবার ব্লিডিং হওয়া, ব্যথা হওয়া, এইসব ক্ষেত্রে আমরা একদম পুরো ফুল বেড রেস্ট বলি, যে পুরো ফুল যারা চাকরিজীবী মা তাদেরকেও আমরা বলি যে আপনারা ছুটি নিয়ে নেন, ছুটি নিয়ে আপনারা রেস্টে থাকেন। হ্যাঁ,
রেস্ট তখন একেবারে কমপ্লিট বেড রেস্ট। আর এছাড়া দৈনন্দিন কাজ মানে স্বাভাবিক যাদের আমরা যে অ্যান্টিনেটাল চেক আপে যে এগুলো করি, টেস্টগুলো করি, তারপর তাদের সাইন সিমটম শুনি, সাইন দেখি, সিমটম শুনি, এগুলো যদি সব কিছু নর্মালের মধ্যে থাকে তাহলে আমরা সব কিছুই নর্মালভাবে করতে বলি। সব কিছুই কাজকর্ম সে করতে পারবে, চাকরি করতে পারবে, একেবারে স্বাভাবিক জীবনযাপন। একেবারে স্বাভাবিক জীবনযাপন, শুধু যে একটু সতর্কতা। আচ্ছা, তো অ্যান্টিনাটাল চেক আপ বা বাচ্চা হওয়ার আগ পর্যন্ত কতগুলো চেক আপে যেতে হয় এবং এটি জরুরি কিনা? এটা অবশ্যই জরুরি, কারণ প্রথম যখন মা কনসিভ করে তার মধ্যে অনেকগুলো চেঞ্জ আসে। দেখা যায় কারো কারো ডায়াবেটিস কখনোই ছিল না, জিডিএম যেটা আমরা বলি, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, তার জিনে হয়তো আছে, তার বাবার বা মার আছে, সেটা ওটা যখন সে প্রেগনেন্ট হয় তখন দেখা যায় ওইটা দেখা যায় যে সে তার ব্লাড সুগার বেড়ে গেল। থাইরয়েড হরমোনের আমরা এখন অনেক পাই, দেখা যায় সে আগে হাইপোথাইরয়েড ছিল না, কিন্তু আমরা অ্যান্টিনেটাল চেক আপে যে টেস্টগুলো করি তার মধ্যে এখন টিএসএসটা করি আমরা, আরবিএসটা করি, তখন দেখা যায় যে এই জিনিসগুলো প্রেগনেন্সির পরে দেখা যায়। প্রথম দিকে দেখা না গেলেও 2-3 মাস পরে দেখা যাচ্ছে যে তার টিএসএস বেশি হয়ে গেল বা আরবিএসটা বেশি আসলো। যখন আরবিএসটা মানে র্যান্ডাম ব্লাড সুগারটা বেশি আসে তখন আমরা আবার হিমোগ্লোবিন A1Cটা করি, ওটা যদি বেশি আসে তখন ধরে নেই যে হ্যাঁ সে এখন ডায়াবেটিস তার হয়ে গেছে। এইভাবে আমরা আসলে ডায়াগনোসিস করে আস্তে ট্রিটমেন্ট করি। একেবারে চমৎকার ম্যাম। আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে, আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসব। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। অনেক বাবা মায়ের রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশনে থাকেন। আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর, বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে। এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন। আপনার যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বা ওজন ঠিক মতো বাড়বে না। তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে। আমরা বলে থাকি যে 5 বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চা, সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে। তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন। যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে এইসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয়। তো এই কারণে অবশ্যই আয়রনযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, আয়রন এবং ফলিক অ্যাসিড যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে। আপনি এক্ষেত্রে যেটা করবেন যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায়, যেমন কলা, খেজুর, বেদানা, দেশীয় যে ফল যেগুলো রয়েছে, সবুজ শাকসবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে। আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে, কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না, আয়রনটা অ্যাবজর্ব ও শোষণ করতে হবে শরীরে। সেই কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে। আপনার কমলা, লেবু, মালটা, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন। এরপরে হলো প্রোটিনযুক্ত খাবার। প্রোটিন যদি কম হয়, বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে, এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয়। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন 1 থেকে 2 টুকরো করে মাছ বা 1-2 টুকরো করে মাংস, 1টা করে ডিম, 1 গ্লাস করে দুধ, বাদাম, এগুলো খাবার তালিকায় রাখার জন্য। একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন, কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন। এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে। এরপরে বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে, যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে সেই সব বাচ্চার খাবার তালিকায় 1 গ্লাস থেকে 2 গ্লাস করে দুধ, 1/2 কাপ করে দই কিন্তু রাখতে পারেন, অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন। এগুলো কিন্তু
আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে। হাড়ের গঠন যদি মজবুত না হয় তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না। ভিটামিন ডি যুক্ত খাবার, বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, চিয়া সিড এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন। পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত 20 থেকে 30 মিনিট সূর্যের আলো গায়ে লাগান। তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন, কারণ খেলাধুলা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে। ম্যাম, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? গর্ভকালীন সময়ে মায়েদের যত্ন নেবেন, সেটা যেই হন, হাজব্যান্ড হোক বা শাশুড়ি বা পরিবারের যে কোনো লোক, সবার জন্য এটা পরামর্শটা। অনেক সময় দেখা যায় যে পরিবারের সবাই তাকে মানে খেয়াল করছে না, এটা ঠিক না। মানে প্রতিটা লোকেরই তাকে খেয়াল করা উচিত, বিশেষভাবে যত্ন নেওয়া উচিত তার খাওয়া দাওয়ার প্রতি। বা সে যদি কর্মজীবী হয়, কর্মজীবী মহিলা যদি হয়, তাকে সেইভাবে সাপোর্ট দিতে হবে যেন সে সেইভাবে যে যাওয়া আসা করতে পারে। এইটা খুবই প্রয়োজন, তাহলে একটা সুস্থ মা একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে। একেবারে, অর্থাৎ পরিবার এবং কর্মক্ষেত্র, সমাজ, আমরা সবাই মিলে তাকে আমরা হেল্প সাহায্য করব। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল গর্ভাবস্থায় মায়ের যত্ন নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এন্ডোমেট্রিওসিস একটা গাইনোকোলজিক্যাল ডিজিজ, যেটা শুরু হতে পারে কিশোর বয়স থেকে এবং মেনোপজ পর্যন্ত যে কোনো সময় একজন নারী এন্ডোমেট্রিওসিস রোগে ভুগতে পারে। এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ যেটাতে এক ধরনের সিস্ট ফর্মেশন হয়, যেটা ওভারিতে হয়, এবং এটা সাধারণত হয় যদি আমাদের মাসিকের ব্লাডটা ভিতরে জমা হয়, পেটের ভিতরে জমা হয়ে একটা ছোট একটা সিস্টের মতো ফর্ম করে, সেটাকে এন্ডোমেট্রিওসিস বলে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।